সবাইকে এই চ্যানেলে স্বাগত। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট যে কোনো কোর্টেই কোনো একটা বিষয় নিয়ে দুই পক্ষের উকিলের বিভিন্ন রকমের স্টেটমেন্ট বা বক্তব্য থাকে এবং ওই কেসের বিচারের জন্য একজন বিচারক বা জাজ থাকেন। এর ভেতরে উকিল বা অ্যাডভোকেটরা সরকারি উকিলও হতে পারে, আবার বেসরকারি উকিলও হতে পারে, কিন্তু জাজ তিনি সবসময় সরকারি বিচারপতিই হন। এখন বেসরকারি উকিল তো তার কেস লড়ার জন্য তার পার্টির কাছ থেকে ফিজ বা অর্থ নেয়, কিন্তু সরকারি উকিল ও বিভিন্ন জাজেরা তাদের বেতন ও বিভিন্ন ভাতা পান সরকারের কাছ থেকে, মানে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। এছাড়াও জাজেরা ও উকিলরা আরো যে সমস্ত সুযোগ সুবিধা পায় এবং তার জন্য যে সমস্ত খরচ হয় সেটিও বহন করা হয় ভারতের কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। এখন এই সরকারি উকিল ও জাজ এদের উপর খরচটাই কিন্তু আলটিমেট খরচ না। সুপ্রিম কোর্ট চালানোর জন্য আরো বিভিন্ন রকমের খরচ হয় এবং জাজ ও উকিলের পাশাপাশি সুপ্রিম কোর্টে আরো বিভিন্ন রকমের সরকারি কর্মচারী ও অফিসাররা থাকেন। এই সব বিভিন্ন কর্মচারী ও অফিসারদের নিয়োগ এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন যাবতীয় খরচ এর ব্যাপারেই কিছু বিষয় সংবিধানের 146 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। এখানে বলা আছে যে প্রেসিডেন্টের তৈরি করা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্টের বিভিন্ন কর্মচারী ও অফিসারদের নিয়োগ করবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অথবা অন্য কোনো জাজ বা অফিসার যাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিয়োগের দায়িত্ব দিয়ে রেখেছেন। এখানে আরো একটা বিষয় বলা আছে যে সুপ্রিম কোর্টের কোনো একটা কাজে তাদেরই নিয়োগ করা হবে যারা অলরেডি কোর্টের ওই রকমের কাজের সাথে জড়িত। একটা খুব সিম্পল উদাহরণ দিই, তাহলে এই বিষয়টা ভালো বোঝা যাবে। ধরলাম কোর্ট রুমের ভেতরে অ্যাডভোকেটদের স্টেটমেন্ট রেকর্ড করার জন্য দুজন টাইপরাইটার লাগবে, মানে টাইপ করার জন্য দুজন লোক লাগবে। এখন ভারতবর্ষে কিন্তু এরকম প্রচুর টাইপরাইটার আছে যারা টাইপিং এ খুবই ফাস্ট এবং তারা যথেষ্ট অভিজ্ঞ, তো তাদের যে কোনো কাউকে নিয়ে নিলেই কিন্তু এখানে হবে না। এক্ষেত্রে তাদেরকেই ওই টাইপিং এর কাজে নিয়োগ করা হবে যারা অলরেডি কোর্টের টাইপিং এর কাজে যুক্ত রয়েছে এবং টাইপিং এ খুবই পারদর্শী, মানে কোনো একটা হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট বা অন্য কোনো জুডিশিয়াল অথরিটিতে টাইপিং এর কাজের সাথে যুক্ত রয়েছে। তাদের ভিতর থেকেই কোনো দুজনকে বাছাই করে ওই টাইপিং এর কাজে রাখা হবে। তবে হ্যাঁ, কোর্টের কোনো কাজের জন্য যদি ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যদি কাউকে রেকমেন্ড করে, সেক্ষেত্রে ওই ব্যক্তি কোর্টের কাজের সাথে যুক্ত থাকুক বা না থাকুক, সুপ্রিম কোর্ট বিবেচনা করে ওই ব্যক্তিকে পার্টিকুলার কোনো কাজের জন্য নিয়োগ করতে পারে। তাহলে বিভিন্ন রকম কাজের জন্য বিভিন্ন কর্মচারী ও অফিসার তো নিয়োগ হলো, এর পাশাপাশি তাদের কাজের কি কি প্রভিশন রয়েছে, কোন কাজের কি কন্ডিশন বা শর্ত রয়েছে, কাকে কত বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে, সেগুলিও প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল নিয়ে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার তৈরি করা নিয়ম অনুযায়ী হবে অথবা অন্য কোনো জাজ বা অফিসারের তৈরি করা নিয়ম অনুযায়ী হবে, যাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিয়ম বানানোর ওই ক্ষমতা দিয়ে রেখেছে। এখন এর ভেতরে কি কি নিয়ম কানুন আছে, কোন কোন ধরনের কর্মচারী ও অফিসাররা সুপ্রিম কোর্টে থাকে, তাদের কার কি বেতন বা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা হয়, কার কি কাজ, এই সমস্ত বিষয় যদি আমরা জুডিশিয়ারি নিয়ে পড়াশোনা করতে চাই তাহলে আমাদের জানার প্রয়োজন হয়। সাংবিধানিক দিক থেকে এগুলি জানার আমাদের প্রয়োজন নেই। এর আগে আমরা যখন সংসদে ওঠা মানি বিল ও ফাইন্যান্সিয়াল বিল নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করেছিলাম, তার ভিতরে একটা পয়েন্ট ছিল সরকারের এমন একটা খরচ যেটা চার্জড এক্সপেন্ডিচার অন কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ সরকারের বছরে এমন একটা খরচ যেটা তাকে খরচ করতেই হবে। প্রত্যেক বছরের বাজেটে বিভিন্ন আয় ব্যয়ের হিসাব পরিবর্তন করলেও ওই খরচে কোনো পরিবর্তন করা যাবে না। তারই একটা উদাহরণ ছিল সুপ্রিম কোর্টের জাজেদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধার জন্য যা খরচ হবে সেটা। এখন সংবিধানের 145 নম্বর ধারাতে আরো একটা বিষয় বলা আছে যে সুপ্রিম কোর্টের জাজেদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধার জন্য যে সমস্ত খরচ, তার পাশাপাশি সরকারি অ্যাডভোকেটদের বেতন, ভাতা, পেনশন বা অন্যান্য সুযোগ সুবিধা এবং সুপ্রিম কোর্টের যত কর্মচারী ও অফিসাররা রয়েছে তাদের বেতন, ভাতা,
পেনশন, অন্যান্য সুযোগ সুবিধা। আর সুপ্রিম কোর্ট চালানোর জন্য যত খরচ, মানে পেন, পেন্সিল, কম্পিউটার, পেপার, প্রিন্টার, ফার্নিচার, ইলেকট্রিক বিল, ওয়াটার বিল, ডেকোরেটার্স, এইসবের জন্য যে সমস্ত খরচ হবে, এই সমস্ত খরচ বহন করা হবে ভারতের কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, এবং সেই খরচটাও হবে চার্জ এক্সপেন্ডিচার। তো এই হলো 146 নম্বর ধারা। এর পরে রয়েছে 147 নম্বর ধারা। এই ধারাতে বলা রয়েছে যে সংবিধানের ব্যাখ্যা শুধুমাত্র সুপ্রিম কোর্টই দেবে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। যে কোনো লেখকের উপন্যাস বা গল্প পড়তে গেলে আমরা বিভিন্ন সময়ে কিছু শব্দ বা বাক্যের অর্থ বুঝতে পারি না। এখন ওই সমস্ত শব্দ বা ওই বাক্যের সঠিক ব্যাখ্যা, সেটা তো আর আমরা নিজেদের মতন করে ব্যাখ্যা করে নিলে হবে না। তাহলে ওই বাক্য বা ওই শব্দের সঠিক ব্যাখ্যা কে দেবে? এর সঠিক ব্যাখ্যা দিতে পারে ওই লেখক বা ওই কবি। আর তারা যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে উপন্যাস বা গল্পে খুবই অভিজ্ঞ কোনো একজন ব্যক্তি, তার ব্যাখ্যাকেই আমরা সঠিক ব্যাখ্যা হিসাবে ধরে নেব। ঠিক সেই রকমই ভারতীয় সংবিধান বা 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অথবা 1947 সালের ভারতের স্বাধীনতা আইন বা অন্য কোনো আইনের কোনো একটা বিষয়ে যদি কখনো কনফিউশন তৈরি হয় বা সঠিক ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয়, তখন সেই ব্যাখ্যা দেওয়ার অধিকার রয়েছে সুপ্রিম কোর্টের। এমনটাই সংবিধানের 147 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। তো আশা করি 146 আর 147 নম্বর ধারা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। 124 থেকে 147 নম্বর ধারা পর্যন্ত সুপ্রিম কোর্ট সম্পর্কিত সাংবিধানিক যে সমস্ত বিষয় ছিল, সেগুলো আশা করি বুঝতে পেরেছো। এরপর 148 থেকে 151 নম্বর ধারা পর্যন্ত ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল মানে ক্যাগের সম্পর্কে বিভিন্ন বিষয় উল্লেখ রয়েছে। তো সেগুলো আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব।